আজকে আমরা আলোচনা করব একটা ডিফারেন্ট টপিক নিয়ে, একটা অন্য ধরনের টপিক। ডায়াবেটিক পেশেন্টের ওজন বাড়াবেন কি করে? ভাববেন আমি তো উল্টো কথা বলছি, উল্টো সুর গাইছি কেন? এতদিন বলে এসেছি এতগুলো ভিডিওতে যে ডায়াবেটিক পেশেন্টের ওজন কমাতে হবে, ওজন কমালে ডায়াবেটিস ভালো কন্ট্রোল থাকবে। আসলে ব্যাপারটা তা নয়। আমরা ডায়াবেটিক পেশেন্ট যাদের ওজন নর্মাল পেশেন্টদের থেকে কম, দেখতে বাজে লাগছেন বা ওজন কমে যাচ্ছে তাদের কথা বলছি। কিছু কিছু ডায়াবেটিক পেশেন্টরা আমাদের কাছে আসেন, প্রথম ডায়াগনোসড হলেন, তারা ডায়াবেটিসের টেস্ট করিয়েছিলেন অত্যন্ত ওজন কমে যাচ্ছে বলে, কিন্তু তাদের ডায়াবেটিসের ট্রিটমেন্ট শুরু করার পর আমাদের একটু নজরে রাখতে হয় যারা ওয়েটটা ঠিকঠাক বেড়ে একটা নির্দিষ্ট জায়গায় এলো কিনা বা একটা জায়গায় পৌঁছলো কিনা, সেটা তো আমাদের মাথায় রাখতে হবে। ডায়াবেটিক পেশেন্ট, এইসব পেশেন্টের কথা আমরা বলছি যাদের ওজন কমে গেছে, অনেকটা বেশি চোখে পড়ছে, খুব রুগ্ন দেখতে লাগছেন, পাড়াপড়শি আত্মীয় স্বজন তারা বলছেন কেন ওজন কমে গেল, ক্যান্সার হয়েছে কিনা, এসব উল্টোপাল্টা প্রশ্নও জিজ্ঞেস করছেন। সেই সব পেশেন্টের কথা বলছি যাদের ওজন বাড়ানোটা দরকার। কিছুটা ওজন না বাড়ালে তো হয় না, মানে একদম শীর্ণকায় কঙ্কাল দেখা যাচ্ছে এরকম ওজন নিয়ে তো একটা মানুষ বেঁচে থাকতে পারেন না, চলে ফিরতে পারেন না। তো সেই সব পেশেন্টের কথা বলছি যারা ডায়াবেটিক এবং যাদের ওজন বাড়ানোর প্রয়োজন আছে। নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক, আমি ফিজিশিয়ান, আমি ডায়াবেটিক পেশেন্টের চিকিৎসা করে থাকি। আজকে আমরা 11টা বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করব যে কিভাবে একজন ডায়াবেটিক পেশেন্ট যার ওজন কমে গেছে তার ওজন বাড়ানো যায়। প্রত্যেকটা টপিক নিয়ে আমরা অল্প অল্প করে আলোচনা করব যাতে আপনাদের একটা ওভারঅল আইডিয়া ক্রিয়েটেড হয়। প্রথমে আমি বলি ডায়াবেটিসে ওজনটা কমে কেন। ডায়াবেটিসে ওজন কমে আমরা অনেকগুলো কারণে কমে। ইউজুয়ালি দেখা গেছে পেশেন্টের ডায়াবেটিস হয়েছে, ধরুন সেই ডায়াবেটিস হওয়ার জন্য তার বডিতে গ্লুকোজ ইউটিলাইজড হচ্ছে না, ব্লাডের মধ্যে যে খাবারের মাধ্যমে যে গ্লুকোজ যাচ্ছে সেটা ইউটিলাইজড হচ্ছে না, কারণ হয় ইনসুলিন নেই বা ইনসুলিন থেকেও সেই ইনসুলিনটা নেই, মানে ইনসুলিন আছে অথচ ইনসুলিনটা কাজ করছে না। ফলে বডি তো এনার্জি দরকার, গ্লুকোজটা ইউটিলাইজ হচ্ছে না, তাহলে বডির এনার্জিটা কোথা থেকে তৈরি হবে? বডি তখন ফ্যাট আর প্রোটিন, আমাদের মাসেলে প্রোটিন ফ্যাট বিভিন্ন জায়গায় ফ্যাট থাকে, সেগুলো বার্ন করে সেগুলোকে ইউটিলাইজ করে এনার্জি প্রোডাকশন করে। ফলে প্রোটিন ফ্যাট এগুলো ইউটিলাইজড হয়ে গেলে বডিতে আমাদের বডি রোগা হয়ে যাবে, সেই জন্যই ডায়াবেটিস আমাদের বডি রোগা হয়ে যায়। প্রথম টিপস যেটা আমি আপনাদের দিতে চাই, আপনাদের সবাই এখন আমরা স্মার্টফোন ইউজ করি, প্রত্যেকের হাতে একটা করে স্মার্টফোন থাকে। একটা যে কোনো অ্যাপ ডাউনলোড করে নেওয়া, সেই অ্যাপে আমাদের বিভিন্ন সময়ে বডি ওয়েট কী থাকছে, আমাদের সুগার লেভেল কী থাকছে, আমাদের বিএমআই কী থাকছে, সেগুলো তো একটা সম্যক একটা ধারণা থাকা দরকার। সেগুলো এই অ্যাপটার মাধ্যমে আমাদের একটা নজরে রাখতে হবে যে আমার ওয়েট কতটা বাড়লো, আগের মাসে কতটা ওয়েট ছিল, এই মাসে কতটা বাড়লো, বা আগের সপ্তাহে কতটা ওয়েট ছিল, এই সপ্তাহে কতটা হলো, সেটা একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তাহলে আপনি এই পুরোটা সিস্টেমটা একটা জায়গাতে গুছিয়ে রাখতে পারবেন, ট্র্যাকে রাখতে পারবেন। আপনার ডাক্তার এবং আপনার ডায়েটিশিয়ানকে সেটা দেখিয়ে বোঝাতে আপনার সুবিধা হবে, এবং আপনার ডাক্তারবাবু এবং ডায়েটিশিয়ানেরও সুবিধা হবে যে কীরকম আপনার প্রোগ্রেশন হচ্ছে আপনার এই ওয়েট গেন অ্যাক্টিভিটি বা ওয়েট গেন এই ভেঞ্চারে। 2 নম্বর হচ্ছে আপনাকে আপনার আইডিয়াল বডি ওয়েট কত হওয়া উচিত সেটা জানতে হবে। একটা ক্যালকুলেশন আছে, খুব রাফ ক্যালকুলেশন, তবু আপনাদের আমি বলি যে হাইট ইন সেন্টিমিটার মাইনাস 100, মানে আপনার হাইটটা সেন্টিমিটারে কনভার্ট করে যেরকম হবে সেখান থেকে 100 বাদ দেবেন, বাদ দিয়ে 0.9 দিয়ে মাল্টিপ্লাই করবেন। মনে করুন আপনার হাইট হচ্ছে 170 সেন্টিমিটার, তাহলে সেখান থেকে 100 বাদ দিলে পড়ে থাকে 70, 70কে 0.9 দিয়ে মাল্টিপ্লাই করবে, মোটামুটি 63-র মতো। একদম আইডিয়াল বডি ওয়েট আপনি রিচ করতে মানে রাখতে অসুবিধা হয়, একটু বেড়ে যাবে কমে যায়, মোটামুটি কাছাকাছি রাখতে হবে। যাদের কথা আমরা বলছি তাদের হয়তো বডি ওয়েট অনেকটা কম, তাদের 63 জায়গায় তার বডি ওয়েট হয়ে আছে 49, তো কাছাকাছি একটা জায়গায় আসার চেষ্টা করতে হবে। 3 নম্বর টিপস হচ্ছে আপনি 3টে মিল খেতেন, মনে করুন ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার। আমি বললাম আপনি 6টা মিল খান, ব্রেকফাস্ট খান, ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে আরেকটা মিল খান, তারপর লাঞ্চ খান, লাঞ্চ আর ডিনারের মাঝখানে আরেকটা খান, তারপর ডিনার খান, আর ডিনারের পরে রাতে ঘুমোতে যাওয়ার সময় আরেকটা ছোট্ট মিল খান। মানে 3টে মেজর মিল আর 3টে স্ন্যাক্স খাওয়ার কথা বলছি। ডিফিকাল্ট হয় একটু ম্যানেজ করা, কিন্তু কিছু করার নেই, ওয়েট গেইন করার জন্য সেটা আপনাকে করতে হবে। আসলে আমরা বলি আপনার বডিতে যে ক্যালোরি রিকোয়ারমেন্ট আছে না, তার থেকে 500 কিলো ক্যালোরি খাবার এক্সট্রা আপনাকে খেতে হবে, নাহলে আপনি ওয়েট গেইন এই জার্নিটাতে ঢুকতে পারবেন না। ফলে আপনার ওয়েট বাড়বে না খুব চটজলদি, অনেক টাইম লেগে যাবে। সুতরাং 3টে মেজর মিল খাওয়ার থেকে 3টে মেজর মিলের সঙ্গে 3টে স্ন্যাক্স দিলে আপনার পেটের ওপরও বেশি চাপ পড়বে না।
আপনার একবারে ব্রেকফাস্টে অনেকটা খাবার খেতে হচ্ছে না, আপনি অল্প একটু খেলেন ব্রেকফাস্টে, মানে খেলেন মোটামুটি 70-80%, আবার মাঝখানে স্ন্যাক্স করে সেটা ফুলফিল করলেন। এইভাবে আপনি যদি ডায়েটটাকে প্ল্যান্ড করেন, আপনার ডায়েটটা যদি এইভাবে প্ল্যান্ড হয়, আপনার বডি ওয়েট গেইনে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। কিন্তু আমি বলি আপনারা যে প্রত্যেক 3 ঘন্টা অন্তর অন্তর খান, এবং আপনার খিদে পেলে আপনি খান এই ক্ষেত্রে, কারণ আপনার নাহলে বডির ফ্যাট এবং মাসেল সেটা আবার ব্রেকডাউন শুরু হয়ে যাবে বডি এনার্জি প্রোডাকশনের জন্য। এবং কি খাচ্ছেন সেটাও খুব ইম্পর্টেন্ট। আপনি এতটা রাইস নিয়ে আর পাতলা ডাল এতটা খেলেন তো পেট ভরে গেল, ফলে আপনাকে দেখতে হবে আপনি কি খাচ্ছেন, আপনার খাবারে ক্যালোরি ভ্যালু কত আছে এবং নিউট্রিশনাল ভ্যালু কত আছে, তার মধ্যে প্রোটিন মিনারেলস এগুলো আছে কিনা, অ্যাডিকুয়েট ক্যালোরি আছে কিনা, ফাইবার আছে কিনা, এই জিনিসগুলো আপনার মাথার মধ্যে রাখতে হবে। নাহলে তো আপনি খেয়ে আপনার ওজন বাড়বে না, আপনার তো উল্টে ওজন কমে যেতে পারে। এটা যেমন একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে খেতে খেতে জল পান করবেন না বা কোনো বেভারেজ বেশি খাবেন না, তাহলে পেটে স্টমাকের জায়গাটা ভর্তি হয়ে গেলে বেশি খাবার খেতে পারবেন না, ফলে ওয়েট গেইন করতে অসুবিধা হতে পারে। আমাদের খাবারের ব্যাপারটা না অনেকটা প্ল্যানিং আর প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আপনাকে যদি ঘুম থেকে উঠে বলি আগে আপনি খেতেন সকালবেলা উঠে 2টো টোস্ট, 1টা ডিম, 1টা কলা, আপনাকে যদি বলি 8টা টোস্ট, 6টা ডিম আর 3টে কলা খেতে, আপনি পারবেন না। কিছুটা খাবার বাড়াতে সময় লাগবে, এটা প্রপার প্ল্যানিং লাগে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে খাবার বেড়ে যাবে। উল্টোটাও সমান সত্যি, যে আগে অনেকটা খেতেন, ডাক্তার বলেছেন এবার খাবার কমাতে, সে কমাতেও টাইম লাগবে, কিন্তু প্র্যাকটিস করলে সবটা হয় এবং সেটা আপনার বডি অ্যাডজাস্টেড হয়ে যাবে। সুতরাং আপনার যদি বডি ওয়েট গেইন করতে হয় তাহলে খাবারটা আস্তে আস্তে বাড়াতে হবে, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে খাবারটা বাড়ান, যাতে একসাথে অনেকটা লোড আপনার শরীরে স্টমাকের উপর না পড়ে, তাতে আপসেট হতে পারে, পেট ব্লোটিং হতে পারে, হজমের সমস্যা হতে পারে। 4 নম্বর হচ্ছে হেল্পফুল কার্বোহাইড্রেট খেতে, মানে যে কার্বোহাইড্রেটগুলো শরীরে আপনার সুগার স্পাইক করবে না অথচ আপনার ওয়েট গেইন করবে। তার জন্য নন স্টার্চি কার্বোহাইড্রেটসগুলো খেতে বলি, বিভিন্ন প্রকার গ্রিন ভেজিটেবলস বা কালারফুল ভেজিটেবলস যেগুলো আছে, ব্রকোলি, ক্যাবেজ, এগুলো সব নন স্টার্চি ভেজিটেবল, ফল খেতে বলি, মানে মিনিংফুল কার্বোহাইড্রেট খেতে বলি। কার্বোহাইড্রেট তো আপনার চিনির মধ্যেও আছে, কার্বোহাইড্রেট আপনার কোল্ড ড্রিঙ্কের মধ্যে আছে, শরবতের মধ্যে আছে, পিৎজা, পাস্তা, পেস্ট্রি, কুকিজ, বিস্কিট, এত কিছুর মধ্যে আছে। তাহলে এগুলো কি আপনার ওয়েট বাড়ানোর জন্য খাবেন? আমি মানছি এগুলো খেলে আপনার ওয়েট বাড়ে, কিন্তু এগুলো খেলে আপনার কোলেস্ট্রল বাড়বে, আপনার সুগারের স্পাইকিং হবে ব্লাডে, আপনার সুগার স্পাইক করলে অক্সিডেটিভ স্ট্রেস হবে, অক্সিডেটিভ স্ট্রেস হলে আপনার অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ হবে, আপনার হার্ট অ্যাটাক, স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যাবে, ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা বেড়ে যাবে। ফলে আপনি এগুলো না খেয়ে প্রথমের দিকে যেগুলো বললাম নন স্টার্চি কার্বোহাইড্রেট সেগুলো খাবেন, এতে আপনার যথেষ্ট ক্যালোরি আছে, এগুলো সুগার স্পাইক প্রিভেন্ট করবে, কারণ এর মধ্যে অনেক সলিউবল ডায়েটারি ফাইবার আছে। সুগার স্পাইক করতে অসুবিধা হবে, ফলে অক্সিডেটিভ স্ট্রেস হবে না, আপনি কার্ডিওভাস্কুলার পয়েন্ট অফ ভিউ থেকে প্রোটেক্টেড থাকবেন। 5 নম্বর আমাদের টিপস হচ্ছে আপনার জন্য, আপনাকে গুড ফুড খেতে হবে। আপনার খাবারের মধ্যে নাটস, আপনার খাবারের মধ্যে পালসেস, লেগিউমস মানে ডাল জাতীয়, বিনস জাতীয় খাবার বা বীজ, এগুলো ঢোকাতে হবে, তবে আপনার ওয়েট বাড়তে হেল্প করবে। এগুলো আমরা সবাই জানি ইম্পর্টেন্ট। 6 নম্বর হচ্ছে ডায়েটারি প্রোটিন বাড়াতে হবে, সেটা ভেজিটেবল সোর্স থেকে হতে পারে, ডাল জাতীয়, বিনস জাতীয় খাবার, এটা থেকেও প্রোটিন হতে পারে, অথবা আপনার মাছ, মাংস, ডিম এগুলো খেতে পারেন। রেড মিট না হয় অ্যাভয়েড করলেন বা কখনো ইচ্ছা হলে 1-2 পিস খেলেন, কিন্তু হোয়াইট মিট, চিকেনের কথা বলছি মেনলি, আপনারা খেতে পারেন ওয়েট বাড়ানোর জন্য। তাহলে অনেকটা কার্বোহাইড্রেট খেতে হয় না ওয়েট বাড়ানোর জন্য, কিছুটা প্রোটিন থেকে এনার্জি এলে আপনার সুগার স্পাইক হওয়ার সম্ভাবনা কমে যাবে। 7 নম্বর হচ্ছে আপনার লো ক্যালোরি বেভারেজ বা ড্রিঙ্কস যেগুলো হয় সেগুলোকে অ্যাভয়েড করতে বলি। মানে আপনি 4 থালা শশা খেয়ে নিলেন সারাদিনে, ওতে ক্যালোরি নেই, আপনার ওয়েটটা বাড়বে কোথা থেকে? বা আপনি জলজিরা 1 লিটার পান করে নিলেন খাবার আগে, তাহলে অন্য খাবার খেতে পারবে, জলজিরা জলের মধ্যে গুলে খেলে আপনার তো ক্যালোরি আসবে না। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট টিপস, কিন্তু আমরা বুঝতে পারি না। তাহলে আমাকে যেই জায়গা থেকে ক্যালোরি আসবে সেই ফুডগুলো চুজ করতে হবে, রাদার দ্যান যেগুলো কম ক্যালোরি ফুড সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে যে খাবারে ফ্যাট কম সেই খাবারগুলো একটু কম খেতে হবে। মানে আমি বলছি না অনেক ফ্যাট চর্বি খেতে, কিন্তু আপনার ওয়েট গেনের জন্য আমি আলোচনা করছি, তো তাহলে একটু ফ্যাট আপনাকে খেতে হবে, আপনাকে সিডস, নাটস এগুলো খেতে হবে, আপনাকে একদম এগ হোয়াইট খেলে চলবে না, গোটা ডিম খেতে হবে। এই ব্যাপারগুলো, ছোটোখাটো ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে আর কি। তার মানে আমি কখনোই বলছি না অনেক চর্বি তেল খাওয়ার জন্য, নাহলে ওয়েট বাড়ার ক্ষেত্রে অসুবিধা হবে। তো এবং অবশ্যই মনে রাখতে হবে পুরো মেথডটা, পুরো প্রসেসটাতে আমাদের কতগুলো ব্লাড প্যারামিটার যেমন লিপিড প্রোফাইল, থাইরয়েড, হিমোগ্লোবিন এবং ক্রিয়াটিনিন, এইগুলো আমাদের মাঝে মাঝে টেস্ট করে দেখতে হবে কোনো ডিরেঞ্জড হচ্ছে কিনা, কোনো গন্ডগোল হচ্ছে কিনা। যদি গোলমাল হয় তাহলে আমাদের পুরো প্ল্যানিংটা আবার একসঙ্গে বসে
মানে আপনি, ডাক্তারবাবু এবং ডায়েটিশিয়ান একসঙ্গে বসে ব্যাপারটা পুরোটা আমাদের প্ল্যান করতে হবে। যদি সাপ্লিমেন্ট নেন, সেটা কেসেইন হতে পারে বা ওয়ে প্রোটিন হতে পারে, সেগুলো একটু ওয়াইজলি নিতে হবে। এগুলোতে বডি ওয়েট বাড়ায়, কিন্তু সাপ্লিমেন্টগুলোতে অন্যান্য অনেক জিনিস থাকে যেগুলো আমার ডায়াবেটিসের জন্য খারাপ হতে পারে। অনেক সময় হিডেন ফ্যাট থাকে, সুইট মানে অনেক সময় চিনি মেশানো থাকে, সেগুলো খেয়াল রাখতে হবে যে কোন সাপ্লিমেন্ট খাচ্ছি, সেগুলো কম্পোজিশন ভালো করে দেখে সেটা ডিসাইড করতে হবে। আমাদের খেয়াল রাখতে আমাদের ওয়েট বাড়তে হবে, কিন্তু আমাদের সুগারটা খুব বেশি ফ্লাকচুয়েট করলে চলবে না, তাহলে আমাদের আখেরে ডায়াবেটিসের ক্ষতি হবে। এবং এমন কোনো সাপ্লিমেন্ট আমরা খাবো না যেগুলোতে আমাদের কোলেস্ট্রল বাড়িয়ে দিতে পারে। 10 নম্বর হচ্ছে আমরা যে ওয়ার্কআউট করি সেইটাকে একটু মডিফাই করতে হবে। আমাদের এমনভাবে ওয়ার্কআউট করতে হবে যাতে আমাদের ক্যালোরি খুব বেশি বার্ন না হয়ে যায়। সেই জন্য রেজিস্ট্যান্ট এক্সারসাইজটা বেশি করতে হবে, ওয়েট লিফটিং এগুলো বেশি করতে হবে, রাদার দ্যান দৌড়নো, খুব বেশি সময় হাঁটা বা খুব সাঁতার কেটে নিচ্ছি, তাহলে তো ওয়েট আরও কমে যাবে। রেজিস্ট্যান্ট এক্সারসাইজ দিকে সে সময় একটু নজর দেবো, আমরা একটু যোগা করবো, ফ্লেক্সিবিলিটির দিকে নজর দেবো। যেগুলো এরোবিক এক্সারসাইজ, দৌড়ানো, হাঁটা, সাঁতার কাটা, সাইকেল চালানো, এগুলো একটু কম করতে হবে সেই কটা দিনের জন্য। আবার বলছি, এই পুরো মেথডটা আপনার ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী করবেন। আমার এই ভিডিও শুনে আপনি করতে যাবেন, এটা একটা আইডিয়া দেওয়ার জন্য শুধু ভিডিওটা বানানো হয়েছে। 11 নম্বর টিপস হচ্ছে আপনাকে এই পুরো ট্র্যাক করতে হবে আপনার কীরকম প্রোগ্রেস হচ্ছে। পুরো মেথডটাকে প্রপারলি ট্র্যাকিং করতে হবে যে কীরকম হচ্ছে। প্রত্যেক সপ্তাহে ওয়েট মাপা, ব্লাড প্রেশার চেক করা এবং আপনার মাসে অন্তত একবার করে মেটাবলিক প্যারামিটারগুলো চেক করা, আর সুগার কীরকম থাকছে সেটা বাড়িতে গ্লুকোমিটার দিয়ে মনিটর করা। এই পুরো ব্যাপারটা আপনাকে হিসাবের মধ্যে রাখতে হবে এবং একটা জায়গায় লিখে রাখতে হবে, বা আপনার এই অ্যাপের কথা প্রথমে বললাম ভিডিও শুরুতে, সেটাতে আপনাকে ডেটাগুলো পুট করে রাখতে হবে যাতে পরের দরকার পড়লে সময় মতো আপনি নিজেও দেখতে পারেন এবং আপনার ডাক্তার এবং আপনার ডায়েটিশিয়ান যাতে দেখতে পারেন। তো মোটামুটি আমরা এই ডায়াবেটিক পেশেন্টের ওয়েট লস হয়ে গেলে কীভাবে ওয়েট গেইন করবেন সে ব্যাপারে আলোচনা করলাম। আরও অনেক জিনিস এর সঙ্গে জড়িত আছে, কিন্তু সেটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, সেই জন্য জেনারেলাইজ এই ভিডিওতে সেগুলো আর বললাম না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।